আপনার কোনো ক্ষমতা নেই তা বলছি না। একটা ক্ষমতা আছে, খুব ভালোভাবেই আছে। সেটা হলো সুন্দর করে কথা বলা। আপনি যা বলেন তাই বিশ্বাস করতে ইচ্ছে করে, সত্যি বলে মনে হয়। এই ক্ষমতা নিম্ন শ্রেণীর ক্ষমতা। রাস্তায় রাস্তায় যারা ঔষধ বিক্রি করে, তাদেরও এই ধরনের ক্ষমতা আছে। আপনি যদি দাঁতের মাজন কিংবা সর্বব্যথা নিবারণী ওষুধ বিক্রি করেন, তাহলে বেশ ভালো বিক্রি করবেন। নিতুর সঙ্গে অন্যদের এক জায়গায় বেশ ভালো রকম অমিল। রাগের কথা বলতে বলতে অন্যদের রাগ পড়ে যায়, নিতুর রাগ পড়ে না। তার রাগ বাড়তেই থাকে। আস্তে আস্তে মুখ লাল হতে থাকে। একসময় সারাটা মুখ লাল টকটকে হয়ে ওঠে, এখন যেমন হয়েছে। নিতু বলল, আমি অনেক কথা বললাম। আপনি তার উত্তরে কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি কিছু বলতে চাচ্ছি না। তাহলে আপনি কি স্বীকার করে নিলেন আমি যা বললাম তা সবই সত্যি? হ্যাঁ। ইন দ্যাট কেস, আপনি কি আমার পরামর্শ শুনবেন? হ্যাঁ, শুনবো। আপনি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলুন। আপনার মধ্যে যেসব অস্বাভাবিকতা আছে, একজন ভালো সাইকিয়াট্রিস্ট তা দূর করতে পারবে। আপনি আপনি অনেক দিন থেকেই মহাপুরুষের ভূমিকায় অভিনয় করছেন। অভিনয় করতে করতে আপনার ধারণা হয়ে গেছে আপনি একজন মহাপুরুষ। এরকম কোনো ধারণা আমার হয়নি। হয়েছে। ইয়াদের কাছে শুনেছি আপনি মজনু মিয়ার ভাতের হোটেলে নামে একটি হোটেলে ভাত খেতে যান। সেখানে এক রাতে বললেন, হোটেলের মালিক দুদিন হোটেলে আসবে না। এই বলে কর্মচারীদের প্ররোচিত করলেন রোস্ট পোলাও রাধার জন্য। করেননি? হ্যাঁ, করেছি। এগুলো হচ্ছে মহাপুরুষ সিন্ড্রোম। নিজেকে আপনি অলৌকিক ক্ষমতা সম্পন্ন ভাবতে শুরু করছেন। মজনু মিয়া কিন্তু ঠিকই 2 দিন পরে হোটেলে এসেছিল। তা আসেনি। কাকতালীয় ব্যাপার। মাঝে মাঝে কাকতালীয় ব্যাপার ঘটে। কেউ কেউ সেসব ব্যাপার কাজে লাগাতে চেষ্টা করে, যেমন আপনি করেছেন। আপনি একজন অসুস্থ মানুষ। আপনার চিকিৎসা হওয়া দরকার। আমি হাই তুলতে তুলতে বললাম, আমি চিকিৎসা করাবো। আপনি সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিন। সত্যি করাবেন? হ্যাঁ, সত্যি। আমার কাছে কার্ড আছে। কার্ড দিয়ে দিচ্ছি। আমি টেলিফোনেও ওনার সঙ্গে কথা বলে রাখবো। আচ্ছা, আজ তাহলে উঠি। আপনার বন্ধুর জন্য অপেক্ষা করবে না? আমি হাই তুলতে তুলতে বললাম, ও আজ রাতে ফিরবে না। নিতু তীক্ষ্ণ গলায় বলল, তার মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি আপনার তথাকথিত অলৌকিক ক্ষমতার নমুনা আমাকে দেখাতে যাচ্ছেন? আমাকে ভড়কে দিতে যাচ্ছেন? না, তা না। আপনি শুধু শুধু রাগ করছেন। আমার মনে হচ্ছে ইয়াদ আজ রাতে বাসায় ফিরবে না, তাই বললাম। শুনুন হিমু সাহেব, আমার সঙ্গে চালাকি করতে যাবেন না। আমি চালাকি পছন্দ করি না। নিতু আমাকে বারান্দা পর্যন্ত এগিয়ে দিতে এলো। টুটি ফুটি বারান্দায় বসেছিল। নিতুকে দেখেই উঠে দাঁড়ালো। নেজ নাড়তে লাগলো। নেজ নাড়া দিয়ে কুকুর কি বোঝাতে চেষ্টা করছে? লেজ নেড়ে সে কি বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি? ভালোবাসার পরিমাণও সে কি লেজ নেড়ে প্রকাশ করে? কেউ কি এই বিষয়টি নিয়ে রিসার্চ করেছে? ইয়াদের মতো কেউ একজন এসে ব্যাপারটা নিয়ে রিসার্চ করলেই পারে। কুকুরের লেজ এবং ভালোবাসা। আমি মেসে ফিরলাম না। এত সকাল সকাল ফেরা ঠিক হবে না। ইয়াদ হয়তো বসে আছে। রাস্তায় হাঁটতেও ইচ্ছে করছে না। ক্লান্তি লাগছে। কেন জানি মাথার ভিতরে ভূতা এক ধরনের যন্ত্রণা হচ্ছে। মেসে ফিরে যাওয়াই ভালো। মাথার ভিতর এই যন্ত্রণা ইদানিং আমাকে কাবু করে ফেলছে। হালকাভাবে শুরু হয়, শেষের দিকে ভয়াবহ অবস্থা। একসময় ইচ্ছা করে কাউকে ডেকে বলি, ভাই, আপনি আমার মাথাটা ছুরি দিয়ে কেটে শরীর থেকে আলাদা করে দিতে পারেন? রূপার চিঠি এখনো পড়া হয়নি। বিছানায় শুয়ে শুয়ে চিঠিটা পড়া যায়। আমি একটা রিকশা নিয়ে নিলাম। ইয়াদ আমার জন্য মেসে বসে নেই। এটা একটা সুসংবাদ। আগের মতোই টাইপ করা ইংরেজির নোট রেখে গেছে। খুঁজে পাচ্ছি না। জরুরি প্রয়োজন। দয়া করে যোগাযোগ করো। ভিডিও ক্যামেরা কিনেছি। ইয়াদ। দরজা বন্ধ করে শুয়ে পড়ার সময় মনে হলো রূপার চিঠি আমার সঙ্গে নেই। নিতুদের বাসায় পুরনো কাপড়ের সঙ্গে ফেলে এসেছি। কাপড়গুলি ইতোমধ্যে নিশ্চয় ধোপার বাড়িতে চলে গেছে। মাথায় যন্ত্রণা বাড়ছে। এই অসহ্য যন্ত্রণা। তীব্র যন্ত্রণার উৎস কি? তীব্র আনন্দ যিনি দেন, তীব্র ব্যথাও কি তারই দেয়া? কিন্তু তা তো হবার কথা নয়। যিনি পরম মঙ্গলময়, ব্যথা তার সৃষ্টি হতে পারে না। পাশের ঘরে হইচই হচ্ছে। তাস খেলা হচ্ছে নিশ্চয়। আজ বৃহস্পতিবার। সপ্তাহে এই একটা দিন মেসে তাস খেলা হয়। শুধু তাস না, অতি সস্তার বাংলা মদ আনা হয়। যারা এই জিনিস খান না, তারাও 2-1 চুমুক খান। সারা রাতই তাদের আনন্দিত হওয়ার কথাবার্তা শোনা যায়। এই আনন্দ কি তারই দেওয়া? ধুম ধুম করে দরজায় কিল পড়ছে।
আমি ঘুমের ঘরে বললাম, কে? কেউ জবাব দিল না। দরজার শব্দ হতে থাকলো। আমার সমস্যা হচ্ছে, শীতের ভোরে একবার লেপের ভেতর থেকে বের হলে আবার ঢুকতে পারি না। এখনো ঠিকমতো ভোর হয়নি। চারিদিকে আঁধার হয়ে আসছে। কাচের জানালায় গাঢ় কুয়াশা দেখা যাচ্ছে। এত ভোরে আমার কাছে আসার মতো কে আছে? ভাবতে ভাবতে দরজা খুলে দেখি ইয়াদ। এই প্রচণ্ড শীতে তার গায়ে একটা ট্রেকিং স্যুট, পায়ে কেশ জুতা, নিশ্চয়ই দৌড়ে এসেছে। চোখ মুখ লাল, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। ইয়াদ বলল, জগিং করতে বের হয়েছিলাম। ভাবলাম একটা চান্স নিয়ে দেখি তোকে পাওয়া যায় কিনা। কতবার যে এসেছি তোর খোঁজে। এ কয়দিন কোথায় ছিলি? আমি জবাব না দিয়ে বাথরুমে ঢুকে গেলাম। বাথরুমের দরজা ঠেলে ইয়াদও ঢুকে গেল। আমি মুখে পানি দিচ্ছি, ইয়াদ পাশে। সে বলল, ছিলি কোথায় তুই? ইয়াদের স্বভাব চরিত্রের একটি ভালো দিক হচ্ছে, অধিকাংশ প্রশ্নেরই সে কোনো জবাব শুনতে চায় না। প্রশ্ন করা প্রয়োজন বলেই প্রশ্ন করে। জবাব দিলে ভালো, না দিলে ক্ষতি নেই। সে প্রশ্ন করে যাবে তার মনের আনন্দে। হিমু, কি? কাল রাতে আমার বুকে তুই খামোখা ভয় দেখালি কেন? ভয় দেখিয়েছি? অফকোর্স ভয় দেখিয়েছিস। তুই তাকে বললি আমি নাকি রাতে বাসায় ফিরবো না। এদিকে আমি সত্যি সত্যি আটকা পড়ে গেলাম ছোট খালার বাসায়। ফিরতে ফিরতে রাত 2টো বেজে গেছে। এসে দেখি নিতুর মাথায় পানি ঢালা হচ্ছে। পরিচিত অপরিচিত সব জায়গায় টেলিফোন করা হয়েছে। ম্যানেজারকে পাঠানো হয়েছে সব হাসপাতালে খোঁজ নিতে। ম্যানেজার বেটা গাড়ি নিয়ে বের হয়। সেই গাড়ি ড্রেনে ফেলে কি একটা অবস্থা করে দিয়েছে। এই অবস্থা? হ্যাঁ, এই অবস্থা। নিতুর হাইপার টেনশন আছে। অল্পতেই এমন নার্ভাস হয়। ওর একটা পোষা সাইকিয়াট্রিস্ট আছে। 2 দিন পর পর তার কাছে যায়। এক গাদা করে টাকা দিয়ে আসে। তোর তো টাকা খরচ করার পথ নেই। কিছু খরচ হচ্ছে, মন্দ কি? টাকা কোনো সমস্যা না, নিতুই সমস্যা। অল্পতেই এত আপসেট হয়। এই কারণেই তোকে খুঁজছি। নিতুকে সামলানোর ব্যাপার কি করা যায় বলতো? সামলানোর দরকার কি? দরকার আছে। তোর প্রস্তাব আমি গ্রহণ করেছি। ভিখিরি হয়ে যাব। 7 দিনের ক্র্যাশ প্রোগ্রাম। 7 দিন ভিখিরি হয়ে ওদের সঙ্গে সঙ্গে ঘুরব, ভিক্ষা করব। 7 দিনে কিছুই হবে না। কতদিন লাগবে? 2 বছর। বলিস কি? ঠিকমতো ওদের জানতে হলে ওদের একজন হতে হবে। ওদের একজন হতে সময় লাগবে। নিতুকে সামলাবো কি করে? যারা ছোটখাটো ঘটনাতে আপসেট হয় তারা বড় ঘটনাতে সাধারণত আপসেট হয় না। নিতু সামলে উঠবে। আরো বেশি বেশি করে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। তুই ঘর ছাড়ছিস কবে? ইয়াদ বিরক্ত গলায় বলল, আমাকে জিজ্ঞেস করছিস কেন? এটা তো তোর উপর নির্ভর করছে। আমি মানসিকভাবে প্রস্তুত। তুই বললেই শুরু করব। তুই একটা ডেট বল। আমি নিতুকে বলি, আমি ডেট বলবো কেন? তুইও তো যাবি আমার সঙ্গে। আমি একা একা পথে পথে ভিক্ষা করব নাকি? হ্যাঁ করবি। তোরই ভিক্ষুকদের জীবনচর্চা দরকার, আমার না। তুই আমার সঙ্গে যাচ্ছিস না? না। ও মাই গড, আমি তো ধরেই রেখেছি তুই যাচ্ছিস। সেইভাবে প্রস্তুতি নিয়েছি। সকালবেলা খালি পেটে আমি সিগারেট খেতে পারি না। শুধুমাত্র বিরক্তিত হয়ে আমি সিগারেট খেলাম। বিরক্তি ভাব গলার স্বরে যথাসম্ভব ফুটিয়ে তুলে বললাম, তুই ভিক্ষা করতে যাবি, সেখানেও একজন ম্যানেজার নিয়ে যেতে চাস? তুই ভিক্ষা করবি, তোর ম্যানেজার টাকা পয়সার হিসাব রাখবে, খাওয়া দাওয়া দেখবে, ইট বিছিয়ে আগুন করে পানি ফোটাবে যাতে তুই ফুটন্ত পানি খেতে পারিস? যা বেটা গাধা। ইয়াদ আহত গলায় বলল, গাধা বলছিস কেন? যে যা তাকে তাই বলতে হয়। তুই গাধা, আমি তোকে হাতি বলবো? যা বলছি বিদায় হ। চলে যেতে বলছিস? হ্যাঁ, চলে যেতে বলছি। আর আসিস না। আসবো না কেন? আর আসবো না? না, তোকে দেখলেই বিরক্তি লাগে। বিরক্তি লাগে কেন? বেকুবদের সঙ্গে কথা বলে বিরক্তি লাগবে না? গাধা বলছিস ভালো কথা, বেকুব বলছিস কেন? বাথরুমে ঢুকে পড়েছিস, এই জন্য বেকুব বলছি। ইয়াদ বলল, ভুল করে বাথরুমে ঢুকে পড়েছি, খেয়াল করিনি। যাই। আমি ওর দিকে না তাকিয়ে বললাম, আচ্ছা যা, আর আসিস না। ইয়াদ বের হয়ে গেল। আমার মনে হলো এতটা কঠিন না হলেও বোধহয় হতো। তবে আমার কাছ থেকে এ ধরনের ব্যবহার পেয়ে সে অভ্যস্ত। তার খুব খারাপ লাগবে না, লাগলেও সামলে উঠবে। ইয়াদকে আমার পছন্দ হয়। শুধু পছন্দ না, বেশ পছন্দ। রূঢ় ব্যবহার করতে হয় পছন্দের মানুষের সঙ্গে। আমার বাবার উপদেশনামার একটি উপদেশ হলো, হে মানব সন্তান, তুমি তোমার ভালোবাসা লুকাইয়া রাখিও। তোমার পছন্দের মানুষের সহিত তুমি রূঢ় আচরণ করিও, যেন সে তোমার স্বরূপ কখনো বুঝিতে না পারে। মধুর আচরণ করিবে দুর্জনের সঙ্গে। নিজেকে অপ্রকাশ্য রাখাই ইহার প্রথম পাঠ। আমাদের মেসের সকালের চা দেওয়া হয় না। চা খেতে রাস্তার পাশের
ক্যান্টিনে যেতে হয়। সেই ক্যান্টিনে পৃথিবীর সবচেয়ে মিষ্টি এবং একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে গরম চা পাওয়া যায়। এই চা প্রথম 2 দিন খেতে খারাপ লাগে, কিন্তু তৃতীয় দিন থেকে নেশা ধরে যায়। ঘুম থেকে উঠেই 1 কাপ চা খেতে ইচ্ছে করে। ক্যান্টিনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ইয়াদ আবার এসেছে। সে আমাকে দেখতে পেয়েছে। হয়তো আশা করছে আমি হাত ইশারা করে তাকে ডাকবো। আমি কিছুই করলাম না। মুখ কঠিন করে অন্যদিকে তাকিয়ে রইলাম। ইয়াদ সামনের চেয়ারে বসতে বসতে বলল, তুই কাল রাতে আমাদের বাড়িতে একটা চিঠি ফেলে এসেছিলি। নিয়ে এসেছিলাম, দিতে ভুলে গেছি। আমি ইয়াদের হাত থেকে চিঠি নিয়ে পকেটে রেখে দিলাম। ইয়াদ বলল, পড়বি না? একসময় পড়ব, তারা নেই। নিতু বলেছে এটা নাকি জরুরি চিঠি। ও পড়েছে বুঝি? ইয়াদ অপ্রস্তুত গলায় বলল, মনে হয় পড়েছে। ওর খুব সন্দেহ বাতিক। হাতের কাছে খাম পেলে খুলে পড়ে ফেলে। খামে যার নামই থাকুক সে পড়বেই। সরি। তোর সরি হবার কিছু নেই। চা খাবি? খাবো। আমি ইয়াদকে চা দিতে বলে উঠে দাঁড়ালাম। সে বিস্মিত হয়ে বলল, যাচ্ছিস কোথায়? কাজ আছে। চাটা শেষ করি তারপর যা। সময় নেই, খুব তাড়া। আমি ইয়াদকে রেখে মেসে ফিরে এলাম। দরজা বন্ধ করে ল্যাপের ভিতর ঢুকে পড়লাম। আজ আমার কোনো প্ল্যান নেই। সারাদিন ঘুমাবো। ঘুম এবং উপবাস। সন্ধ্যায় উপবাস ভঙ্গ করব এবং বিছানা থেকে নামবো। বিশ্রামের সবচেয়ে ভালো টেকনিক হলো কুকুর কুণ্ডলি হয়ে শুয়ে পড়া। মায়ের পেটে আমরা যেভাবে থাকি সেই ভঙ্গি নিয়ে আবার শুয়ে পড়া। মায়ের পেটে গাঢ় অন্ধকার, কাজেই যেখানে বিশ্রাম নিতে হবে সেই জায়গাটি হতে হবে অন্ধকার, গাঢ় অন্ধকার। তাপ হবে সামান্য বেশি, কারণ জরায়ুর তাপমাত্রা শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 3 ডিগ্রি বেশি হয়। আমার ঘর এমনিতেই অন্ধকার। কম্বলে নাক মুখ ঢেকে অন্ধকার আরো বাড়ানো হলো। আমি কুণ্ডলি পাকিয়ে শোয়ামাত্র দরজায় কড়া নড়ল। আমাদের মেসের মালিক এবং ম্যানেজার জীবনবাবু মিহি গলায় ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। জীবনবাবুর ডাকে সাড়া দিতেই হবে এমন কোনো কথা নেই। তিনি আমার কাছে মেসের ভাড়া পান না। মাসের শুরুতেই ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। ইচ্ছে করলে চুপ করে শুয়ে থাকা যায়, তা করা সম্ভব হবে না। কারণ জীবনবাবুর ধৈর্য রবার্ট ব্রুসের চেয়ে বেশি। তিনি ডাকতেই থাকবেন, কড়া নাড়তেই থাকবেন। সিল্কের মতো মোলায়েম গলায় ডাকবেন, চুরির শব্দের মতো কড়া নাড়বেন। হিমু ভাই, হিমু ভাই। কি ব্যাপার, ঘুমোচ্ছেন? যদি বলি ঘুমোচ্ছি তাহলে কি বিশ্বাস করবেন? একটু আসুন, বিরাট বিপদে পড়েছি। দরজা খুলতে হলো। জীবনবাবু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বললেন, ফিসফিস করে বলছেন, মাথায় বাড়ি পড়েছে হিমু ভাই, অকুল সমুদ্রে পড়েছি। বলুন কি ব্যাপার? জীবনবাবু গলার স্বর আরো নামিয়ে ফেললেন। তিনি সাধারণত কোনো কথাই ফিসফিস না করে বলতে পারেন না। বিশেষ কিছু নিশ্চয়ই ঘটেছে, কারণ আমি তার কোনো কথাই প্রায় শুনতে পারছি না। আরেকটু জোরে বলুন জীবনবাবু, কিচ্ছু শুনতে পাচ্ছি না। প্রতি বৃহস্পতিবার ম্যাচের 6 নম্বর ঘরে তাস খেলা হয়, জানেন তো? জানি। গতরাতে তাস খেলা নিয়ে মারামারি। মুর্শিদ নামের মশারির ডান্ডা খুলে জহির সাহেবের মাথায় বাড়ি মেরেছে, রক্তারক্তি কাণ্ড। আমি হাই তুলতে তুলতে বললাম, জহির সাহেব কি মারা গেছেন? মারা যায় নাই, তবে বেকায়দায় বাড়ি পড়লে উপায় ছিল? খুন খারাপি হলে পুলিশ আগে কাকে ধরতো? আমাকে। আমি হলাম মাইনরিটি দলের লোক। হিন্দু, সব চাপা যায় মাইনরিটির উপর। আপনারা মেজরিটি হয়ে বেঁচে আছেন, এটাই হলো আপনার বিশেষ কথা? জি। আমাকে কিছু করতে বলছেন? তাস ওদেরকে কি না খেলতে না করব? না না, আপনার কিছু বলার দরকার নেই। ঘটনাটা আপনাকে জানিয়ে রাখলাম। খুন খারাপে যদি সত্যি কিছু হয় তাহলে পুলিশের কাছে আমার হয়ে 2 একটা কথা বলবেন। আচ্ছা বলবো। এখন তাহলে যান। আজ সারাদিন ঘুমাবো বলে প্ল্যান করেছি। আজ হলো আমার ঘুম দিবস। জীবনবাবু নড়লেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমি বললাম, আরো কিছু বলবেন? জি বলবো। মনে পড়ছে না, মনে করার চেষ্টা করছি। তেমন জরুরি কিছু নয়, জরুরি হলে মনে পড়তো। মনে পড়েছে, একজন মহিলা এসেছিলেন আপনার কাছে। রূপা? জি না, উনি না। ওনাকে তো চিনি। যিনি এসেছিলেন তাকে আগে কখনো দেখিনি। নাম বলেছিলেন, নামটা মনে পড়ছে না। স্মৃতিশক্তি পুরোপুরি গেছে। মাইনরিটির লোক তো সারাক্ষণ টেনশনে থাকে বলেই ব্রেন গেছে। মেয়েটা কিছু বলে গেছে? মেয়ে না তো, পুরুষ মানুষ। আমাকে নাম বললেন, একবার না কয়েকবার বললেন। আপনি দয়া করে বিদায় হন। নামটা মনে করার চেষ্টা করছি, মনে পড়ছে না। বললাম না আপনাকে, ব্রেন একবারেই গেছে।
কিছু মনে থাকে না। ওই দিন দুপুরে ভাত খেয়ে গেছি। অতীশ বলল, বাবা তুমি না একটু আগে ভাত খেয়ে গেলে? বুঝুর অবস্থা। এদিকে ব্লাড প্রেশারও নেমে গেছে। ব্লাড প্রেশার হয়ে গেছে 60। ব্লাড প্রেশার মানুষের হয় না, গরু ছাগলের হয়। গরু ছাগলের পর্যায়ে চলে গেছি হিমু ভাই। জীবনবাবুকে বিদায় করে বিছানায় শুয়ে পড়লাম। আশঙ্কা নিয়ে শুয়ে আছি, যে কোনো মুহূর্তে ভদ্রলোকের নাম জীবনবাবুর মনে পড়বে। তিনি দরজায় ধাক্কা দিতে দিতে বলবেন, হিমু ভাই, হিমু ভাই। ঘুমানোর চেষ্টা করছি, লাভ হচ্ছে না। কোনোভাবেই শুয়ে আরাম পাচ্ছি না। বুক পকেটে রাখা রূপার খামটা খচখচ করছে। তার চিঠিটা পড়ে ফেলা দরকার। চিঠি পড়ার মুহূর্ত আসছে না। চিঠি পড়বার জন্য প্রয়োজন হয় প্রিয় মুহূর্তের। আমার প্রিয় মুহূর্ত হলো মধ্যরাত, যখন পৃথিবীর সব তক্ষক গম্ভীর স্বরে দুবার ডেকে ওঠে। দরজায় আবার খক খক শব্দ হচ্ছে। জীবনবাবু ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। আমি জবাব না দিয়ে রূপার চিঠি বের করলাম। হিমু ভাই, বলুন, কথা কি মনে পড়েছে? জি না, মনে পড়েনি, তবে অন্য একটি কথা বলতে এসেছি। বলবো? বলুন। তাস খেলা নিয়ে ওনাদের কিছু বলবেন না, রাগ করতে পারেন। আচ্ছা, বলবো না। আর শুনুন জীবনবাবু, একটা জরুরি কাজ করেছি, চিঠি পড়ছি, আমাকে বিরক্ত করবেন না। ওই লোকের নাম মনে পড়লে কাগজে লিখে ফেলবেন। জি আচ্ছা। ঘরে চিঠি পড়ার মতো আলো নেই। আধো আধো আলোতে আমি চিঠি পড়ছি। ভেবেছিলাম তোমার জন্মদিনের উদ্ভট কিছু করে তোমাকে চমকে দেব। কি করা যায় অনেক ভাবলাম। দামি গিফটের কথা একবার মনে হয়েছিল। গিফটের ব্যাপারে তোমার আসক্তি নেই, মাঝখান থেকে টাকা নষ্ট হবে। তারপর ভাবলাম সবকটি দৈনিক পত্রিকার এক পাতার বিজ্ঞাপন দেই। বিজ্ঞাপনে লেখা থাকবে, শুভ জন্মদিন হিমু। বাবার ম্যানেজার সাহেবকে ডেকে এনে বললাম পরিকল্পনার কথা। শুনে তার চোয়াল ঝুলে পড়ল। তিনি হাঁ করে তাকিয়েই আছেন। আমি বললাম, পরিকল্পনাটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে না? তিনি বললেন, হচ্ছে। আমি বললাম, খোঁজ নিয়ে বলুন তো কত টাকা লাগবে, আমি চেক লিখে দিচ্ছি। তিনি বললেন, হিমু লোকটাকে? আমার চেনা একজন পাগল ধরনের মানুষ। তিনি মাথা চুলকে বললেন, পাগল ধরনের একজন মানুষের জন্মদিনের কথা যত কম লোক জানবে ততই ভালো। দেশশুদ্ধ লোককে জানিয়ে লাভ কি? ম্যানেজার চাচার কথা আমার মনে ধরল। আসলেই তো, সবাইকে জানিয়ে কি হবে? যার জানার কথা সেই তো জানবে না। তুমি নিজেই তো পত্রিকা পড়ো না। ম্যানেজার চাচা বললেন, মা, তুমি খুব সুন্দর দেখে একটি কার্ড কিনে লিখে দাও, হ্যাপি বার্থডে। আমি ওনাকে দিয়ে আসবো। 100 টাকার মধ্যে একটি গোলাপের তোড়া পাওয়া যাবে, ওই একটাও না হয় সঙ্গে করে দিয়ে আসবো। আমি বললাম, আচ্ছা, তাই করব। ম্যানেজার চাচা চলে গেলেন। যাওয়ার সময় অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে থাকতে লাগলেন, যেন আমার নিজের মাথার সুস্থতা নিয়েও তার সন্দেহ উপস্থিত হয়েছে। হিমু, আমি আসলেই খানিকটা অসুস্থ বোধ করছি। নানান ধরনের ছোটখাটো পাগলামি করছি। ইচ্ছা করে যে করছি ব্যাপারটা এমন নয়। সেদিন বাবার সঙ্গে ঝগড়া করলাম। আমার ছোট মামা স্টেটস থেকে ম্যাম বউ নিয়ে এসেছেন। সে ম্যাম সাহেবের সম্মানে পার্টি। সবাই সেজেগুজে তৈরি হয়েছে। আমি নিজেও খুব সেজেছি। গয়না টয়না পরে একটা কাণ্ড করেছি। গাড়িতে ওঠার সময় কি যেন হলো। আমি বললাম, আমার যেতে ইচ্ছে করছে না। বাবা বলল, তার মানে কি? আমি বললাম, আমার রিসেপশনে যেতে ভালো লাগছে না। তোমার কি শরীর খারাপ লাগছে? না, শরীর খারাপ লাগছে না, শুধু যেতে ইচ্ছে করছে না। বাবা বললেন, তুমি আমার সঙ্গে ড্রয়িং রুমে আসো, আমি তোমাকে কয়েকটা কথা বলবো। সবাই গাড়ি থেকে বারান্দায় দাঁড়িয়ে রইল। বাবা আমাকে নিয়ে ড্রয়িং রুমে গেলেন। স্কুলের হেডমাস্টারদের মতো গলায় বলতে লাগলেন, সিট ডাউন ইয়াং লেডি। আমি বসলাম। বাবা বললেন, তোমার ছোট মামাকে যে পার্টি দেওয়া হচ্ছে সেই পার্টি আমরা দিচ্ছি। আমরা হচ্ছি হোস্ট, কাজে আমাদের উপস্থিত থাকতেই হবে। তোমার শরীর খারাপ থাকলে আমি কিছু বলতাম না। তোমার শরীর ঠিক আছে, ভালো আছে। তোমার যেতে ইচ্ছে করছে না সেটা বুঝতে পারছি। অনেক সময় আমাদের অনেক কিছু করতে ইচ্ছে করে না, তবু আমরা করি। মানুষ হয়ে জন্মালে সামাজিক রীতিনীতি মানতে হয়। এখন চলো আমার সঙ্গে। সবাই দাঁড়িয়ে আছে। আমি বললাম, না। তিনি খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারছি ভেতরে ভেতরে তিনি রাগে কাঁপছেন। তারপরেও রাগ সামলে নিয়ে বললেন, রূপা, তুমি না হয় খানিকক্ষণ থেকেই চলে এসো। আমি আবারও বললাম, না। বাবা আর কিছু বললেন না, আমাকে রেখে চলে গেলেন। আমি খালি বাসায় একা। তখন আবার মনে হলো, কেন যে থেকে গেলাম, চলে গেলেই হতো। হিমু, আমি এরকম হয়ে যাচ্ছি কেন বলো তো?
ইদানিং বিকট বিকট সব স্বপ্ন দেখতেছি। শুধু যে